ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে রমরমা ভর্তি বাণিজ্য, জিম্মি অভিভাবক, সরকারি নীতিমালা না থাকার অজুহাত কর্তৃপক্ষের। প্রত্যেক মাসে আমার সেশন চার্জ দিতে যাচ্ছে এবং এটা 2 মাস। বেশি তো অবশ্যই হয়ে গেছে, এখন তাছাড়া তো আমার উপায় নেই। কোনো নীতিমালা না, এটা হচ্ছে কি সিম্পলি আমরা স্কুল আমাদের এক্সপেন্স আমাদের বেয়ার করতে হয়। গভর্নমেন্টের একটা নিয়ম থাকলে তো আমরা সেটা ফলো করতামই। সদুত্তর নেই শিক্ষা বোর্ডের কাছেও। নীতিমালা কেন ছিল না তার সুনির্দিষ্ট ব্যাখ্যা আমার পক্ষে এই মুহূর্তে দেওয়া সম্ভব নয়। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময়ে সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড এবং আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। জেলা পর্যায়ে ৬২% হাসপাতালে চিকিৎসকের বিরুদ্ধে অবহেলার দায় প্রমাণ পেয়েছে দুদক। রাজধানীতে 40%। ঘুষ নেওয়ার সময় ধরা পড়ল হাসপাতাল কর্মকর্তা। মন্ত্রিসভার সদস্যদের সততার সঙ্গে কাজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর। নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকে বললেন আওয়ামী লীগের কাছে জনগণের প্রত্যাশা অনেক। ৩০ ডিসেম্বরের নির্বাচনে জয়ীরা কেউই জনগণের প্রতিনিধিত্ব করে না, লালমনিরহাটে ঐক্যফ্রন্ট নেতারা। শোচনীয় পরাজয়ে বিএনপির অসংলগ্ন আচরণ, মন্তব্য আওয়ামী লীগের। কয়েক দফা বৈঠকের পরও সমাধান হয়নি তাবলিগ জামাতের দুপক্ষের বিবাদ। সমাধানের সর্বোচ্চ চেষ্টা চলছে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। বুধবার আবারও বৈঠক। এবং আফগানিস্তানের মধ্যাঞ্চলে সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে তালেবান হামলায় ১২৬ সেনা সদস্য নিহত। এলাকা জুড়ে আতঙ্ক, নিরাপত্তা জোরদার। ইংরেজি মাধ্যম স্কুল নিয়ে সরকারি কোনো নীতিমালা না থাকায় চলছে রমরমা ভর্তি বাণিজ্য। স্কুল কর্তৃপক্ষের মন গড়া ভর্তি ফি আর টিউশন ফি গুনতে হিমশিম খেতে হচ্ছে অভিভাবকদের। সন্তানকে ভালো মানের প্রতিষ্ঠানে পড়াতে গিয়ে তাদের এই জিম্মি দশা। তবে এই মান নিয়েও রয়েছে নানা প্রশ্ন, আর নীতিমালার বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেনি শিক্ষা বোর্ড। পিঙ্কি আক্তারের রিপোর্ট। ধানমন্ডির একটি ইংলিশ মিডিয়াম স্কুল, যেখানে একজন শিক্ষার্থীর ভর্তি ফি ৮০,০০০ টাকা। এর সাথে রয়েছে প্রতি মাসের টিউশন ফি ১৪,৫০০ টাকা, আর আনুষঙ্গিক খরচ তো আছেই। এ বিষয়ে স্কুল কর্তৃপক্ষের সাথে কথা বলতে চাইলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তারা। শুধু এই স্কুলটি নয়, অধিকাংশ ইংরেজি মাধ্যম স্কুলে ভর্তি ফি বাবদ ১.৫ লক্ষ টাকা গুনতে হয় শিক্ষার্থীদের, আবার কোনোটি লাখেরও উপরে। আর সন্তানকে স্ট্যান্ডার্ড স্কুলে পড়াতে অভিভাবকরাও এসব স্কুলের কাছে এক প্রকার জিম্মি। বেশি তো অবশ্যই হয়ে গেছে, এখন তাছাড়া তো আমার উপায় নেই, এই জন্যই তো পড়ানো। প্রত্যেক মাসে আমার সেশন চার্জ দিতে যাচ্ছে এবং এটা 2 মাস, অনেক অনেক বেশি। স্কুলগুলোর সাথে এ বিষয়ে কথা বললে অধিকাংশই নীতিমালা না থাকার অজুহাত দেখিয়ে এড়িয়ে যাবার চেষ্টা করেন। আমি তো 55 অনেক কম নিচ্ছি। কোনো নীতিমালা না, এটা হচ্ছে কি সিম্পলি আমরা স্কুল আমাদের এক্সপেন্স আমাদের বেয়ার করতে হয়। নতুন 4 মাসের বেতন সহ ৬৫,০০০ টাকা। গভর্নমেন্টের একটা নিয়ম থাকলে তো আমরা সেটা ফলো করতামই। গভর্নমেন্ট এরকম কোনো একদম বাধা ধরা কোনো নিয়ম আমার জানা নাই। লাইমলাইটে স্কুলগুলো যখন ১,৭৫,০০০ টাকা নিচে ভর্তি হচ্ছে, তারা কিসের ভিত্তিতে নিচ্ছে? শুধু ভর্তি কিংবা টিউশন ফি নয়, স্কুলগুলোতে শিক্ষার্থীদের জন্য নেই কোনো নির্দিষ্ট বইয়ের তালিকাও। পাশাপাশি পাঠ্যসূচির বাইরে অতিরিক্ত বই কেনার ঝামেলা তো রয়েছেই। একটু হেভি কারণে বাচ্চাকে ব্যাগটা দেওয়া হচ্ছে না। অনেকগুলো বই কষ্ট হয় বাচ্চার, সেজন্য আমি নিয়েছি। হাইকোর্টের রুল জারির ৩ বছরেও কেন ইংলিশ মিডিয়াম স্কুল নিয়ে কোনো নীতিমালা নেই জানতে চাইলে তা প্রক্রিয়াধীন আছে বলে জানায় ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান। নীতিমালা কেন ছিল না তার সুনির্দিষ্ট ব্যাখ্যা আমার পক্ষে এই মুহূর্তে দেওয়া সম্ভব নয়। তবে নীতিমালাগুলি প্রণীত হচ্ছে। শিক্ষা বোর্ডের তথ্য মতে রাজধানীতে শতাধিক ইংরেজি মাধ্যম স্কুল রয়েছে, তবে বর্তমানে এর বাইরেও পাল্লা দিয়ে বাড়ছে রাজধানীতে ইংরেজি মাধ্যম স্কুলের সংখ্যা, যেগুলোর পড়াশোনার মান নিয়ে রয়েছে নানা প্রশ্ন। পিঙ্কি আক্তার, সময় সংবাদ, ঢাকা। দেশের ৯ জেলার স্বাস্থ্যকেন্দ্রের মধ্যে রাজধানীর 40% ও জেলা পর্যায়ের ৬২% হাসপাতালে চিকিৎসকের বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলার প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। ঝটিকা অভিযানে ঘুষ নেওয়ার সময় ধরা পড়ে হাসপাতালের কর্মকর্তাও। এ বিষয়ে পদক্ষেপ নিতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হবে বলে জানান দুদক সচিব।
রাজধানীর মুগদার 500 শয্যা বিশিষ্ট এই হাসপাতালটিতে অনিয়মের অভিযোগ দীর্ঘদিনের। কাঙ্ক্ষিত সেবা না পাওয়া, নির্ধারিত সময়ে চিকিৎসকদের অনুপস্থিতি সহ নানা অভিযোগ নিয়ে এবার দুদকের দ্বারস্থ সেবাগ্রহীতারা। একটা বেজে গেলে মানে টাইম ওভার হয়ে গেলে তখন মনে করেন এরা তেমন একটা থাকতে চায় না। দুপুরের পর থেকে যদি একটু দীর্ঘ সময় থাকতো সবার জন্য সুবিধা আর কি। ডাক্তার তো ওনার ডিউটি শেষ করে চলে যায়, নাস্তা থাকে। সোমবার দুদকের ঝটিকা অভিযানে হাসপাতালটিতে গিয়ে এসব অভিযোগের সত্যতা পায় দুদক। এ সময় ঘুষ নেওয়ার সময় হাতে নাতে এক কর্মকর্তা ধরা পড়েন। আমরা একজন কর্মচারীকে ঘুষ গ্রহণ করার অবস্থায় হাতে নাতে পেয়েছি এবং আমাদের সুপারিশ ক্রমে তাৎক্ষণিকভাবে তাকে বরখাস্ত করা হয়েছে। ডাক্তারদের এগেইনস্টে অভিযোগ রয়েছে, তবে তারা এটা মূলত অস্বীকারই করে যাচ্ছে। পরিদর্শনের তালিকায় থাকা রাজধানীর সরকারি কর্মচারী হাসপাতালেও কর্তব্যরত সময়ে চিকিৎসকের অনুপস্থিতি ছিল বেলা 12টায়ও। কিছু চিকিৎসকের শৃঙ্খলা না মানার অভিযোগ স্বীকারও করেন হাসপাতালটির পরিচালক। জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক এটা নিয়ন্ত্রিত, কিন্তু এখানে আমাদের যারা চিকিৎসকবৃন্দ কর্মরত আছেন তারা সবাই স্বাস্থ্য অধিদপ্তর থেকে এখানে প্রেষণে নিয়োজিত আছেন। হাতে গোনা 2-4 জন আছেন যাদেরকে নিয়ন্ত্রণে রেখে শৃঙ্খলার মধ্যে রেখে কাজ করানোর ক্ষেত্রে আমাদেরকে অনেক বেগ পোহাতে হয়। অভিযান চালানো হয় নাজিরাবাজার মাতৃসদনেও। এছাড়া ঢাকার বাইরে রাজশাহী, ময়মনসিংহ, পাবনা সহ 8 জেলার স্বাস্থ্যকেন্দ্র ও হাসপাতালে পরিচালনা করা হয় এই অভিযান, যার অধিকাংশগুলোতেই ছিল ডাক্তারদের অনুপস্থিতি। স্বাস্থ্য অধিদপ্তর আছেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য বিভাগ যেটি, এটি সাধারণত দায়িত্বপ্রাপ্ত এই চিকিৎসকদের শৃঙ্খলার বিষয়টি দেখবার জন্য এবং অফিসে উপস্থিতি এবং অবহেলা করছেন কিনা দায়িত্বে, এই বিষয়গুলো প্রশাসনিক কর্তৃপক্ষকে বিষয়টির ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেবার জন্য কমিশন বিষয়টি জানাবে। তিনি জানান, সরকারি দায়িত্বে থাকা অবস্থায় তা পালন না করে সরকারি সুযোগ সুবিধা ভোগ করা দুর্নীতির মধ্যেই পড়ে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। নতুন মন্ত্রিসভার সদস্যদের সততার সঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আওয়ামী লীগের কাছে জনগণের প্রত্যাশা অনেক। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সরকারের নবগঠিত মন্ত্রিসভার প্রথম বৈঠকে অংশ নিয়ে কথা বলেন তিনি। গেল 3 ডিসেম্বর মন্ত্রিসভার শেষ বৈঠকের পর টানা তৃতীয় মেয়াদে আওয়ামী লীগ সরকার গঠন করে গেল 7 জানুয়ারি শপথের আনুষ্ঠানিকতার ঠিক 2 সপ্তাহের মাথায় নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে 47 সদস্যের নবগঠিত মন্ত্রিসভার অংশগ্রহণে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হয় সরকারের নীতি নির্ধারণী পর্যায়ের শীর্ষ এই বৈঠক। এতে সভাপতিত্ব করেছেন সরকার প্রধান শেখ হাসিনা। সোমবার বেলা 10টায় এই বৈঠকের শুরুতেই মন্ত্রিসভার সদস্যদের শুভেচ্ছা জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। বৈঠকের সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী মন্ত্রিসভার সদস্যদের উদ্দেশ্যে কথা বলেন। তিনি জানান, মানুষের প্রত্যাশা পূরণে বদ্ধপরিকর তার সরকার। সততার সাথে কাজ করলে সততার শক্তি অপরিসীম, সেটা আমরা বারবার প্রমাণ করতে সক্ষম হয়েছি। আমাদের পূর্বে যে মন্ত্রিসভা ছিল, আমরা যে কাজগুলি করতে পেরেছিলাম আমাদের বিগত সরকার আমলে, সেই কাজের অনেকগুলি ধারাবাহিকতা আমাদের বজায় রেখে চলতে হবে এবং দেশকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী। সততা ও নিষ্ঠা বজায় রেখে সেবা এবং উন্নয়ন নিশ্চিত করতে সচেষ্ট থাকার জন্য নতুন মন্ত্রিসভার সদস্যদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এই মন্ত্রিপরিষদ সবসময় এই কথাটি মনে রেখে যে কাজই করবেন নিষ্ঠার সাথে এবং সততার সাথে কাজ করবেন। প্রতিটি কাজ নিষ্ঠার সাথে করতে হবে, এই কথাটা মনে রাখতে হবে যে জনগণের প্রতি আমাদের দায়িত্ব রয়েছে, কর্তব্য রয়েছে, সেই কর্তব্য পালন করতে আমরা এখানে এসেছি। বৈঠকে প্রয়াত সাবেক জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম স্মরণে শোক প্রস্তাব উত্থাপন করে স্মৃতিচারণ করেন প্রধানমন্ত্রী। দুর্ভাগ্য আমাদের, ঠিক যেদিন আমরা শপথ নিলাম সেই দিন সে মৃত্যুবরণ করে এবং সে শপথও নিতে পারেনি, কিন্তু গেজেটে তার নাম আসে। মন্ত্রিসভার প্রথম বৈঠকে একাদশ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে ৭৫,০০০ শব্দ বিশিষ্ট রাষ্ট্রপতির ভাষণের খসড়া অনুমোদন সহ 7টি এজেন্ডা নিয়ে আলোচনা হয়। সেই কাজের অনেকগুলি দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। এদিকে সংবাদপত্র ও বার্তা সংস্থার কর্মীদের বেতন কাঠামো পরিবর্তনে নবম ওয়েজ বোর্ডের সুপারিশ পর্যালোচনায় গঠিত মন্ত্রিসভা কমিটির সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে। দুপুরে সচিবালয়ে ব্রিফিংয়ে এ কথা জানান মন্ত্রিপরিষদ সচিব। মন্ত্রিসভার বৈঠক শেষে ব্রিফিংয়ে সচিব সাংবাদিকদের বলেন, নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকে মোট 7টি এজেন্ডা নিয়ে আলোচনা হয়। নবম ওয়েজ বোর্ডের সুপারিশ পর্যালোচনায় আগের 5 সদস্যের মন্ত্রিসভা কমিটির পরিধি বাড়িয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্বে 7 সদস্যের পুনর্গঠিত কমিটির অনুমোদন দেওয়া হয়।
এছাড়া পাহাড়ি ও সমতল ভূমি অধিগ্রহণে ক্ষতিপূরণের ক্ষেত্রে সমতা এনে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয় চিটাগং হিল ট্যাক্স অ্যাক্ট 2019-এ। মন্ত্রিপরিষদ সচিব বলেন, 28 জানুয়ারির মধ্যে নবম ওয়েজ বোর্ডের প্রজ্ঞাপন জারির বাধ্যবাধকতা থাকলেও নতুন মন্ত্রিসভা কমিটি চাইলে সময় বাড়াতে পারবেন। নবম সংবাদপত্র মজুরি বোর্ড রোয়েদাদ 2018 পরীক্ষার জন্য গঠিত মন্ত্রিসভা কমিটি এটাকে পুনর্গঠন। সড়ক ও সেতু মন্ত্রী মহোদয়, তারপরে কৃষিমন্ত্রী মহোদয়, স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়, শিল্পমন্ত্রী মহোদয়, তথ্যমন্ত্রী মহোদয়, এই 5 জন গেলেন মন্ত্রী, আর সংস্কৃতি বিষয় প্রতিমন্ত্রী মহোদয়, আর শ্রম কর্মসংস্থানের প্রতিমন্ত্রী মহোদয়, এই 7 জন। ওনারা যদি না পারেন আবার সময় নেবেন, মানে পারলে এটা হলো যে এই মাসের মধ্যে শেষ করার। একাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিল করে অবিলম্বে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা বলেছেন, বর্তমান সংসদ ও সরকার জনগণের প্রতিনিধিত্ব করে না। দুপুরে লালমনিরহাটের রাজাপুরে এক প্রতিবাদ সভায় এ মন্তব্য করেন তারা। 30 ডিসেম্বরের নির্বাচনের মাধ্যমে ক্ষমতাসীনরা জনবিচ্ছিন্ন হয়ে গেছে বলে মন্তব্য করে নেতারা আরও বলেন, আওয়ামী লীগ আর কখনোই জনগণের ভোটে নির্বাচিত হতে পারবে না। ভোটের দিন নিহত বিএনপি কর্মী তোফাজ্জল হোসেনের পরিবারের প্রতি সমবেদনা জানাতে সোমবার দুপুরে লালমনিরহাটের রাজপুর খলাইঘাট গ্রামে যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা। তারা নিহত তোফাজ্জলের কবর জিয়ারত শেষে কথা বলেন পরিবারের সদস্যদের সঙ্গে। এ সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে মির্জা ফখরুল বলেন, বর্তমান সরকার জনগণের প্রতিনিধিত্ব করে না। যে পার্লামেন্ট বলা হচ্ছে সেই পার্লামেন্ট আসলে সঠিক পার্লামেন্ট নয়, এবং যে সরকার গঠিত হচ্ছে সেই সরকার সঠিক জনগণের প্রতিনিধিত্ব করে না। ফলাফল বাতিল করতে হবে এবং পুনরায় একটা নির্দলীয় সরকারের, নিরপেক্ষ সরকারের অধীনে একটা নির্বাচন অনুষ্ঠান করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। এরপর পাশেই জেলা বিএনপি আয়োজিত প্রতিবাদ সভায় অংশ নেন ঐক্যফ্রন্ট নেতারা। এতে বক্তব্যে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ এখন জনবিচ্ছিন্ন দলে পরিণত হয়েছে। 30 ডিসেম্বর নির্বাচনে আপনারা গোটা বাংলাদেশের মানুষকে প্রতিপক্ষ বানিয়েছেন। আপনাদের সঙ্গে কেউ নাই, কারণ আওয়ামী লীগ জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। আর আগামী কোন নির্বাচনে আওয়ামী লীগ জনগণের ভোটে কোনদিন নির্বাচিত হয়ে আসতে পারবে না। সভায় সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন ঐক্যফ্রন্টের অন্য নেতারা। যদি ভোটের অধিকার না আদায় করতে পারেন, বাংলাদেশে শান্তিপূর্ণভাবে কেউই বাস করতে পারবেন না। আগামী উপজেলা নির্বাচনে যদি আপনারা অংশগ্রহণ না করেন, তাহলে ওরা নিজেরা যতটি মারা যাবে হিসাব করে মিলাতে পারবে। জাতীয় ঐক্যফ্রন্টের এই প্রতিনিধি দলে গণফোরামের কোনো নেতা ছিলেন না। এলাকার মানুষ। রতন সরকার, সময় সংবাদ, লালমনিরহাট। নির্বাচনে শোচনীয় পরাজয়ের পর বিএনপি হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, বিএনপি নেতাদের উচিত নির্বাচনকে প্রশ্নবিদ্ধ না করে তাদের পরাজয়ের কারণ খুঁজে বের করা। নির্বাচনে শোচনীয়ভাবে পরাজিত হওয়ার পর তারা হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে এবং তাদের মহাসচিবের বক্তব্যে, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বক্তব্যে তারা যে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছেন, এজন্য তারা অসংলগ্ন কথা বলছেন। নিজেদের রাজনৈতিক দেউলিয়াত্বটাকে আরো উৎকটভাবে তুলে ধরার চেয়ে বরং আপনাদের উচিত এই নির্বাচনে কেন আপনারা এভাবে আপনাদের শোচনীয় পরাজয় হলো সেটা বিশ্লেষণ করা। রাত 11টার সময় আরো থাকছে। রাজধানীতে যাত্রী ছাউনি থাকলেও নেই ব্যবহার, ট্রাফিক পক্ষের মধ্যে চলছে যত্রতত্র ওঠানামা। মামলা জরিমানায়ও বন্ধ হচ্ছে না আইন না মানার প্রবণতা। নাইকো দুর্নীতি মামলার অভিযোগ গঠনের পরবর্তী শুনানির দিন 4 ফেব্রুয়ারি ধার্য করেছেন আদালত। শুনানির সময় আদালতে উপস্থিত ছিলেন বেগম জিয়া। সকালে আসামি পক্ষের শুনানি শেষে এদিন ধার্য করেন বিশেষ জজ আদালত 5-এর বিচারক শেখ হাফিজুর রহমান। এর আগে বেলা 12:30টার দিকে কারাগার থেকে বেগম জিয়াকে আদালতে হাজির করা হয়। কানাডীয় কোম্পানি নাইকোর সঙ্গে ফেনী, কামতা ও ছাতক গ্যাস ফিল্ড নিয়ে অস্বচ্ছ চুক্তির কারণে রাষ্ট্রের প্রায়
13,077 কোটি টাকা ক্ষতির অভিযোগে 2007 সালে বেগম জিয়া সহ 11 জনের বিরুদ্ধে মামলাটি করে দুদক। আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পর যেই মামলাটা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ছিল, শেখ হাসিনার বিরুদ্ধে, সেটা খারিজ করে দেওয়া হয়েছে। আর যেটা বেগম খালেদাদের বিরুদ্ধে, যেটা আমি একজন আসামি, আমাদেরকে এই মামলাটা চালু রাখা হলো। বর্তমান সরকারের প্রতিহিংসামূলক রাজনীতির নিদর্শন হিসাবে এই মামলা চলছে। 14,000 কোটি টাকা যে নাইকোর কাছে তুলে দেওয়া হয়েছিল, এটা ছিল রাষ্ট্রীয় সম্পদ, গ্যাস, পেট্রোলিয়াম, বাপেক্সের সাথে নীতিবিরুদ্ধভাবে রাষ্ট্রীয় সম্পদকে একটা বিদেশি কোম্পানি নাইকোর কাছে তুলে দেওয়া হয়েছিল। এবং আপনারা জানেন যে নাইকোকে বিদেশিতে কানাডাতে তারা দোষ স্বীকার করেছে এবং কানাডাতে দোষ স্বীকার করে তারা সেখানে জরিমানাও প্রদান করেছে। কেরানীগঞ্জের আটি ভাওয়াল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা 2 আসনের সংসদ সদস্য সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান। জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। এরপর বাদ্যের তালে তালে কুচকাওয়াজ পরিবেশন করেন শিক্ষার্থীরা। এছাড়া নাটিকা ও ডিসপ্লের মাধ্যমে বাংলাদেশের ঐতিহ্য তুলে ধরেন তারা। পরে অ্যাডভোকেট কামরুল ইসলাম বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করার যে স্বপ্ন দেখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেই স্বপ্নের ধারক বাহক আজকের শিক্ষার্থীরাই। এ সময় তথ্য প্রযুক্তির খারাপ দিকগুলো বর্জনেরও আহ্বান জানান অ্যাডভোকেট কামরুল ইসলাম। কয়েক দফা বৈঠকের পরও তাবলিগ জামাতের দুপক্ষের বিবাদ না মেটায় বিশ্ব ইজতেমা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সন্ধ্যায় সচিবালয়ে তাবলিগ জামাতের সাতপন্থীদের সঙ্গে বৈঠকের পর মন্ত্রী আরও জানান, সমস্যা সমাধানে 23শে জানুয়ারি আবারও বিবাদমান দুপক্ষের সঙ্গে আলোচনা করা হবে। তবে ধর্ম প্রতিমন্ত্রী জানান, আগের মতো টঙ্গীতেই অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমা। টঙ্গীর বিশ্ব ইজতেমা নিয়ে বিভক্তি নতুন না হলেও এবারের ইজতেমা অনুষ্ঠিত হওয়া নিয়ে তাবলিগ জামায়াতের বিরোধ সহিংসতায় রূপ নেয়। গত 1 ডিসেম্বর টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান ও এর আশপাশে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়েন দিল্লি তাবলিগ জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ সাদ অনুসারী এবং বাংলাদেশের কওমি মাদ্রাসা পরিচালনা পর্ষদের নেতৃত্বে থাকা মাওলানা জুবায়েরের অনুসারীরা। আর তাই এবারের ইজতেমা নিয়ে অনিশ্চয়তা রয়েই গেছে। এ নিয়ে স্বরাষ্ট্র ও ধর্ম মন্ত্রণালয় কয়েক দফা বৈঠকের পর সোমবার বিকেলে আবারও বৈঠকের সিদ্ধান্ত নিলেও জুবায়ের অনুসারীরা উপস্থিত না থাকায় কোনো সমাধান ছাড়াই শেষ হয় বৈঠক। পরে সাদ অনুসারী মাওলানা আলী আশরাফ সাংবাদিকদের জানান, নিরাপত্তাহীনতার কারণে টঙ্গীর ময়দানে একসঙ্গে ইজতেমা সম্পন্ন করা সম্ভব নয়। যে প্রতিষ্ঠানটার কেন্দ্র হলো দিল্লিতে এবং সেই দিল্লিতেই ডিভিশন হয়েছে, তো সেই বাঘটা সারা দুনিয়াতে এবং কেন্দ্রের না মিটে আপনি এখানে মিটাবার চেষ্টা কিভাবে করবেন? কিছুদিন আগে মারামারি হলো, আমাদের 2 জন সাথী মারাও গেলেন আমাদের পক্ষে। তাদের তারিখ মতো তারা যেখানে করলো একই মাঠে করলো, 15 দিনের আগে পরে করলো। আমরা প্রপোজাল এটা দিচ্ছি, আপনারা লিখিতটা পাইবেন হয়তো। তবে ধর্ম প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশের ইজতেমা বিদেশে নয়, উভয় পক্ষকে নিয়েই টঙ্গীতে অনুষ্ঠিত হবে। বিশ্ব ইজতেমাটা সারা বিশ্বে অত্যন্ত প্রশংসিত। কে কি কইলো, কি ভাগ করলো, যোগ করলো, ওটা আমাদের বিষয় না। আমরা বাংলাদেশে যে টঙ্গীর ইজতেমা এতদিন ধরে হয়ে আসছে, টঙ্গীর ইজতেমা অনতিবিলম্বেই অনুষ্ঠিত হবে। আমরা যদি আলাপ আলোচনার ভিত্তিতে উভয়কে এক করে যদি একটা ইজতেমা, যেমন গত বছরও কিন্তু ভাগাভাগি হচ্ছিল। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়ে কোনো সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে চাপিয়ে না দিয়ে দুপক্ষের সঙ্গে আলোচনা করেই ইজতেমার সময়সূচি নির্ধারণ করা হবে। আমরা শেষ চেষ্টা করছি তাদের দুইজনকে একত্র করে ইজতেমাটা যাতে সুন্দরভাবে বাংলাদেশে চালু থাকে এবং আগামী ইজতেমাটা যাতে সুন্দরভাবে একত্রে করতে পারেন। আমরা কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিব না, সিদ্ধান্তটা তারা নেবে, যেটা তারা নেবে সেটাই আমরা ইমপ্লিমেন্ট করব। আগামী বুধবার সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তাবলিগ জামায়াতের বিবদমান দুই পক্ষকে নিয়ে আবারও আলোচনায় বসার কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। জুনায়েদ আল হাবিব, সময় সংবাদ, ঢাকা। রাত 11টার সময় আরও থাকছে। পূর্ব শত্রুতার জেরেই হত্যা করা হয় রাজধানীর বাড়িধারায় যমুনা ব্যাংকের এটিএম বুথের নিরাপত্তা কর্মীকে। দাবি স্বজনদের, কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ।
রাজধানীর বিভিন্ন স্থানে যাত্রী ছাউনি ও বাস স্টপেজ থাকলেও ব্যবহারের অভাবে নষ্ট হচ্ছে। ঝুঁকি নিয়ে যত্রতত্র বাসে ওঠানামা করছেন যাত্রীরা। সড়কে শৃঙ্খলা আনতে ট্রাফিক পক্ষের মধ্যেও দেখা গেছে এই দৃশ্য। সড়ক ব্যবহারকারীদের আইন মানাতে হিমশিম খাচ্ছে ট্রাফিক পুলিশ। বাংলা মোটরের যাত্রী ছাউনি এটি। বাস থামবার কথা এখানেই। নিয়ম অনুযায়ী এখানেই যাত্রী উঠবেন ও নামবেন, কিন্তু এই ছাউনির নিচে কেউ দাঁড়ায়নি কখনো। এর নিচে বসার স্থান থাকলেও ধুলোর আস্তরণ বলছে এখানে বসতে অনীহা যাত্রীদের। এর ঠিক 40 গজ সামনে অর্থাৎ ফুট ওভারব্রিজের নিচে নিয়ম ভেঙেই বাস ধরেন যাত্রীরা। অথচ শৃঙ্খলা আনতে হয়েছিল কতই না আন্দোলন বিক্ষোভ। আমার তো মনে হয় কোনো উন্নতি তেমন হয়নি। ওই যে সময় আন্দোলন হয়েছিল সেই সময় কিছুটা শৃঙ্খলা হয়েছিল, পরবর্তীতে যে যাতায়াত তাই এসে গেল। অ্যাকচুয়ালি আমরা মানে সবাই এখানে দাঁড়াই বলে একটা অবস্থা হয়ে গেছি, বুঝছেন। সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি, তারপরও মানুষ রাস্তা পার হচ্ছেন জীবনেরই ঝুঁকি নিয়ে। অ্যাকচুয়ালি আমি রিক্সায় দিক দিয়ে নামছি, তো তারা বাসে উঠতে হবে, এর জন্য হ্যাঁ একটু রিস্ক হয়ে যায়। কি করব, কারণ সময় মেনটেন করতে হয়। তো রিস্ক তো মানে সিগন্যাল দিছে না, গাড়ি আসতেছে দেখে আসছে আর কি, না তো আসতাম না। ব্যস্ত মানুষের অভিযোগ, যানজটের কারণে সময় বাঁচাতে আইন ভাঙতে বাধ্য হন তারা। অনেকে আসতেছে, আসলে ওঠাটাও ঠিক না, আপনার ফ্লাইওভার ইউজ করা উচিত। আমার একটু তাড়া ছিল, এই জন্য আমি যাচ্ছি। রাস্তার স্কট দিয়ে আসতে দিতেছেন আমাদেরকে, এখন আমাদেরকে পুরো 1 ঘন্টা হেঁটে এসে আমাকে অফিস যেতে হচ্ছে। এইভাবে তো আসলে চলতে না। তবে এসব অভিযোগ জীবনের প্রশ্নে নিশ্চয়ই ধোপে টেকে না, আর তাই দিনভরই হয়েছে মামলা, জরিমানা। ওরা দেখে যে আমরা আছি কিনা, আর আমাদের উপস্থিতি দেখলে ওরা ঠিকই গেট বন্ধ রাখে এবং নির্দিষ্ট স্টপেজ ফলো করে। তবে সেক্ষেত্রে যাত্রীদের একটা সমস্যা হচ্ছে, যাত্রীরা নির্দিষ্ট স্টপেজে না দাঁড়াইয়া ক্রসিং কেন্দ্রে এসে দাঁড়ায়, এই কারণে একটু সমস্যা হচ্ছে। ট্রাফিক শৃঙ্খলা পক্ষ নামে যে কার্যক্রম চলছে তার 7ম দিন ছিল সোমবার। 15 জানুয়ারি শুরু হওয়া এই কার্যক্রম চলবে 31 জানুয়ারি পর্যন্ত। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নৌবাহিনীর বিদায়ী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নিজামুদ্দিন আহমেদ। বিকেলে বঙ্গভবনে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সৌজন্য সাক্ষাৎ শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়মাল আবদিন সাংবাদিকদের বলেন, বৈঠকে নৌবাহিনী প্রধান বাংলাদেশ নৌবাহিনীর সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। নৌবাহিনী প্রধান তার মেয়াদকালে গুরুত্বপূর্ণ নির্দেশনা ও সহযোগিতার জন্য রাষ্ট্রপতির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। রাষ্ট্রপতি আব্দুল হামিদ সমুদ্র সীমান্ত সহ দেশের সীমান্তে নৌবাহিনীর কর্মতৎপরতা ও ভূমিকা পালনে সন্তোষ প্রকাশ করেন। পূর্ব শত্রুতার জেরেই রাজধানীর বাড়িধারায় যমুনা ব্যাংকের এটিএম বুথের নিরাপত্তা কর্মীকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন স্বজনরা। এরই মধ্যে ঘটনা অনুসন্ধানে কাজ শুরু করেছে পুলিশ। শিগগিরই মৃত্যুর রহস্য উদ্ঘাটন করে জড়িতদের গ্রেপ্তারের বিষয়ে আশাবাদী তারা। সোমবার সকাল 7টার দিকে বাড়িধারার জে ব্লকের যমুনা ব্যাংকের এটিএম বুথের ভেতর থেকে নিরাপত্তা কর্মী শামীমের লাশ উদ্ধার করে ভাটারা থানা পুলিশ। পরিবারের অভিযোগ, মোবাইল ফোন কেনাবেচাকে কেন্দ্র করে এলিট ফোর্সের 4 নম্বর জোন কমান্ডার ফারুকের সঙ্গে শামীমের বেশ কয়েকদিন ধরেই রেষারেষি চলছিল। এরই জেরে রোববার দুপুরে শামীমের ছোট ভাই আমিনুলকে তুলে নিয়ে গিয়ে মারধর করে ফারুকের লোকজন। তাদের অভিযোগ, ফারুকের পরিকল্পনাতেই রাতে খুন হয় শামীম। বাসায় চলে আসার পর আমার ভাই আমাকে প্রশ্ন করলো, এইভাবে করে কে মারছে। আমি তার উপরে বললাম, ফারুক এইসব, ফারুক জুনকুমার ফারুক আমাকে আর এই যে মিজান মামাকে তুলে নিয়ে যা পোস্টে ফেলায় মারছে। জুন কমান্ডার ফারুক আর শাহিন জুন কমান্ডার 3 নম্বরের স্যার, এই দুইটা লোক স্যার যদি ইভেন্টে নেন আমার বলা কে মারছে সব কয়া দিতে পারবি স্যার। এদিকে এটিএম বুথে ভাঙচুর হলেও অর্থ লুটের কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছে বেসরকারি নিরাপত্তা সেবা প্রতিষ্ঠান এলিট ফোর্স। এইখানকার জোন কমান্ডার ফোন করে বলে যে স্যার আমাদের বাড়িধারা যে ব্লকে যমুনা ব্যাংকের একটা এটিএমে এরকম একটা ঘটনা ঘটেছে এবং গার্ডকে কেউ হয়তো মানে মেরে চলে গেছে, এটিএম ভাঙার চেষ্টা করছে। পুলিশের হাতেই আছে জিনিসটা, তারা লাশটাও নিয়ে গেছে ওখান থেকে এবং এটিএম মেশিন একদম ভেঙে ফেলার মতো কোনো প্রকার রিপোর্ট এখনো আমরা পাই নাই, টাকা পয়সা যাওয়ার কোনো খবর আমরা পাইনি। পুলিশ জানিয়েছে দ্রুত সময়ের মধ্যেই আসামিদের গ্রেফতার করা সম্ভব হবে। আমাদের প্রয়োজন মামলাটা রহস্য উদ্ঘাটন করার ক্ষেত্রে জিজ্ঞাসাবাদ করা দরকার বা অথবা তথ্য সংগ্রহের কাজে আমাদের যা কিছু প্রয়োজন আমরা সবকিছুই করব
এবং আমরা প্রত্যাশা করছি যে যারা জড়িত আছেন এই নেপথ্যে তাদেরকে আমরা শনাক্ত এবং গ্রেপ্তার করতে সক্ষম হব। নিহত শামীমের বাড়ি কুড়িগ্রামের ফুলবাড়িতে। প্রায় 5 বছর ধরে এলিট ফোর্সের নিরাপত্তা কর্মী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন তিনি। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। বিজিবিকে না জানিয়ে বান্দরবানের তমরু সীমান্তের ওপারে পাকা স্থাপনা নির্মাণ কাজ শুরু করায় দুঃখ প্রকাশ করেছে মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ বিজিপি। দেশটির মংডুতে আঞ্চলিক কমান্ডার পর্যায়ের বৈঠক শেষে দেশে ফিরে সাংবাদিকদের এ তথ্য জানান বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির রিজিয়ন কমান্ডার। বৈঠকে বিজিবির কক্সবাজারের আঞ্চলিক কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আইনুল মোর্শেদ পাঠানের নেতৃত্বে 10 জন কর্মকর্তা অংশ নেন। বৈঠকে দুদেশের সীমান্ত সুরক্ষা, মাদক প্রতিরোধ, সীমান্তে মাইন অপসারণ ও চোরাচালান প্রতিরোধ নিয়ে আলোচনা হয়। বৈঠকে যৌথ টহল জোরদারের সিদ্ধান্ত হয় বলেও জানা গেছে। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন জাতিসংঘ মানবাধিকার বিষয়ক সংস্থার বিশেষ দূত ইয়াং হিলি। দুপুরে বিমানযোগে কক্সবাজারে পৌঁছানোর পর বান্দরবানে নাইক্ষ্যংছড়ির তমরু শূন্যরেখায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যান তিনি। এ সময় সীমান্তে দায়িত্বরত বিজিবি কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন লি। পরে উখিয়ার কুতুপালং UNHCR এর ট্রানজিট সেন্টার পরিদর্শনকালে সেখানে অবস্থানরত রোহিঙ্গাদের খোঁজ খবর নেন তিনি। এদিকে উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন জর্ডানের রাজকন্যা সাফা ফিরাজ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। সরকারি নীতিমালা না থাকায় ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে রমরমা ভর্তি বাণিজ্য, অসহায় অভিভাবক, নীতিমালা প্রক্রিয়াধীন দাবি শিক্ষা বোর্ডের। জেলা পর্যায়ে 62% হাসপাতালে চিকিৎসকের বিরুদ্ধে দায়িত্ব অবহেলার প্রমাণ পেয়েছে দুদক। রাজধানীতে 40%। ঘুষ নেওয়ার সময় ধরা পড়ল হাসপাতাল কর্মকর্তা। মন্ত্রিসভার সদস্যদের সততার সঙ্গে কাজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর। নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকে বললেন আওয়ামী লীগের কাছে জনগণের প্রত্যাশা অনেক। 30 ডিসেম্বরের নির্বাচনে জয়ীরা কেউই জনগণের প্রতিনিধিত্ব করে না। লালমনিরহাট ঐক্যফ্রন্ট নেতারা শোচনীয় পরাজয়েই বিএনপির অসংলগ্ন আচরণ, মন্তব্য আওয়ামী লীগের। এবং কয়েক দফা বৈঠকের পরও সমাধান হয়নি তাবলিগ জামায়াতের দুপক্ষের বিবাদ। সমাধানের সর্বোচ্চ চেষ্টা চলছে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। বুধবার আবারও বৈঠক। এই ছিল রাত 11টার সময়। আপনার মোবাইলের সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।